28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাব পাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাব পাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। বিষয়টা এমন যে ঠাকুর ঘরে খেয়ে আমি তো কলা খাই। একটা সভায় এক মঞ্চে দুজনে থাকলে মানে দূরত্ব মিটে গেল তা নয়। যদি প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ প্রমাণ করতে পারে, উনি নিজেই ফাঁসির কাঠে গলা দেবেন। আর যে ধরনের অভিযোগ তার প্রতি উঠছে, কোথাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছদ্মবেশীর ভূমিকা নিচ্ছে কয়েক বছর ধরে? খুব রহস্যজনক। মাঝে মধ্যে শীত ঘুমে চলে যায়, আবার হঠাৎ করে অ্যাক্টিভ হয়, আবার শীত ঘুমে চলে যায়। এই প্রশ্নগুলোই তো মানুষের মনে আসছে। আজকে দাদা আশ্চর্যজনকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি বিষয়ের উপর অধিকাংশ সময় ব্যয় করতে দেখা গেল, সেটা হচ্ছে ইলেকশন কমিশনের ভূমিকা এবং তার পাশাপাশি দিল্লির নির্বাচন, হরিয়ানার নির্বাচন এবং মহারাষ্ট্রের নির্বাচন। কোথাও কি সেখানকার নির্বাচনের প্রভাব আমাদের বাংলায় পড়তে পারে এমনটা আশঙ্কা প্রকাশ করেই 2026-এর নির্বাচন রয়েছে। আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল, তাদের সামনে যে সমস্ত ইস্যু রয়েছে, নারী নিরাপত্তা থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগ, তারা কি আগামী দিনে কাজে লাগাতে পারবে বলে আপনার মনে হয়? বিজেপি একটা জিনিসেই পশ্চিমবঙ্গে খুব ভালো ফল করতে। শ্রমিকের নিয়োগ দুর্নীতির মামলার চার্জশিট সিবিআই আদালতে জমা করেছে এবং সেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ওঠার পর আজকে তৃণমূলের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিবিআই ভয় পেয়েছে, তাই ভাব পাচ্ছে নাম প্রকাশ করেছে, সরাসরি পরিচয় দেয়নি। দেখুন, 28 পাতার যে চার্জশিট সিবিআই পেশ করেছে, এটা বোধহয় সাপ্লিমেন্টারি চার্জশিট, তাতে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। তার পরিচয়, তার ঠিকানা কিচ্ছুর উল্লেখ নেই। কালকে আমি দেখলাম সঞ্জয় বসু সাংবাদিকদের উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়েছেন, বলেছেন যে সিবিআই তার মক্কেলকে কালিমালিপ্ত করতে চাইছে, তিনি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করেছেন, ইডি কোনো প্রমাণ পায়নি, এখন একটি বিশেষ রাজনৈতিক দল রাজনৈতিক উদ্দেশ্যে তাকে কালিমালিপ্ত করেছে। বিষয়টা হলো সিবিআই এর চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে একটা নাম আছে। তাহলে আগ বাড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উকিল, মানে তৃণমূলের সেনাপতির উকিল, এসব বলতে গেলেন কেন? সিবিআই তো বলেনি যে জনৈক অভিষেক মানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নাম্বার 2। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এবং নেতাজি ইন্ডোরের সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই কার্যত স্বীকার করে নিলেন ওই সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লিখিত অভিষেক হচ্ছেন তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা আমার মতে সেম সাইড করে বলার দরকার ছিল না, ইগনোর করতেই পারতেন। যদি সিবিআই পরবর্তীকালে বলতো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো প্রতিক্রিয়া দিলে, তার আইনজীবী কোনো প্রতিক্রিয়া দিলে সেটা সঙ্গত। কিন্তু আগ বাড়িয়ে আমি বলতে থাকলাম ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তৃণমূলের নাম্বার 2 অভিষেক। বিষয়টা এমন যে ঠাকুর ঘরে খেয়ে আমি তো কলা খাইনি, এটাই প্রমাণ করে। দেখুন, হঠাৎ করে শীত ঘুম ভেঙে সিবিআই চার্জশিট পেশ করছে নির্বাচন 1 বছর আগে, পরে নির্বাচনের দামামা বেজে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা নির্ভুল করার দাবি করছেন, অভিষেক লক্ষ্য বেঁধে দিয়েছেন, আইপ্যাক আবার সমন্বয়ের কাজে ফিরছে, মমতা অভিষেকের মধ্যে যে দূরত্ব ছিল সেটা কতটা মিটেছে আমি বলতে পারবো না। একটা সভায় এক মঞ্চে দুজনে থাকলে মানে দূরত্ব মিটে গেল তা নয়। সাংগঠনিক রদবদল কতটা হবে, তাতে অভিষেকের দাবি কতটা মানা হবে, 26-এর বিধানসভা নির্বাচনে টিকিট বন্টনের ক্ষেত্রে অভিষেকের ভূমিকা কীরকম থাকবে, এগুলোর উপর নির্ভর করছে মমতা অভিষেকের সম্পর্ক পরিণতি কী হবে। আপাতত একটা সন্ধি, সেই সন্ধি হয়েছে বলেই দুজনে এক মঞ্চ থেকে বার্তা দিলেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সংবাদ মাধ্যমে
যে বক্তব্য জানিয়েছেন, আমার মনে হয় এটা কাঁচা খেলা হয়ে গেছে। 2020 সাল থেকেই, যবে থেকে ইডি সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকছেন, তারপর বেরোনোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথাই বলছেন, আজকেও তৃণমূলের সভা থেকে এই কথাটাই বলেছেন, যে যদি প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ প্রমাণ করতে পারে উনি নিজেই ফাঁসির কাঠে গলা দেবেন। আর যে ধরনের অভিযোগ তার প্রতি উঠছে, কোথাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছদ্মবেশীর ভূমিকা নিচ্ছে কয়েক বছর ধরে? অভিষেক বন্দ্যোপাধ্যায় এসব হাইপার বলে কথা বলেন। তদন্তকারী সংস্থার দায়িত্ব কাউকে যদি তারা মনে করেন অভিযুক্ত, তার বিরুদ্ধে কি অভিযোগ সেটা তথ্য প্রমাণ দিয়ে আদালতে পেশ করা, এটাই তদন্তকারী সংস্থার দায়িত্ব। অভিষেক যে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করেননি তা তো নয়, করেছেন। এই নবজোয়ার যাত্রার মধ্যেই তো তাকে একবার এজেন্সি ডেকেছিল, তিনি গিয়েছিলেন, আবার ফিরে এসছেন। সিবিআই এর ইডির ভূমিকা খুব রহস্যজনক। মাঝে মধ্যে শীত ঘুমে চলে যায়, আবার হঠাৎ করে অ্যাক্টিভ হয়, আবার শীত ঘুমে চলে যায়। এই প্রশ্নগুলোই তো মানুষের মনে আসছে। যে দুর্নীতি হয়েছে শিক্ষক অশিক্ষক প্রাথমিক শিক্ষক নিয়োগে, স্বাধীনতাোত্তর পশ্চিমবঙ্গে সেরকম নিদর্শন নেই। এই দুর্নীতির কুশীলব কারা, পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষের জানার অধিকার আছে। আদালতের নির্দেশে এজেন্সি তদন্ত করছে। আমরা চাই তো সুড়ঙ্গের শেষে আলোটা দেখা যাক। কারা দোষী, কারা চক্রান্তের মাস্টার মাইন্ড, কারা সুবিধাভোগী, এইগুলো তো জানার অধিকার আছে, তা এজেন্সিকে করতে হবে। হঠাৎ করে ঘুম থেকে উঠে বড় মাপের রাজনৈতিক নেতাদের নাম চার্জশিটে দিয়ে দিলাম, সেটা নিয়ে জলগোলা হলো, সিবিআইকে জল মাপতে চাইছে। তাহলে কেউ যদি বলে যে সিবিআই স্বতন্ত্রভাবে কিছুই করতে পারে না, তার রাজনৈতিক প্রভুরা দিল্লি থেকে তাদেরকে যে নির্দেশ দেয় তাই তারা পালন করে, যেমন ভক্ত রামপ্রসাদ ইচ্ছাময়ী তারাকে বলেছিলেন যেমন চালাও তেমনি চলি, তা সিবিআই তো তাই। আমাদের করের টাকায় তাদের বেতন হয়, তারা একটা দুর্নীতির তদন্ত করছে, তদন্ত পরিষ্কার করে জানাক কি অগ্রগতি, কোথায় বাধা, কারা অভিযুক্ত, তা না করে মাঝে অদৃশ্য হয়ে যায়। হঠাৎ করে এই যে ভোটের মরশুম শুরু হলো, এখন দেখবেন এজেন্সির তৎপরতা, একে ওকে নোটিশ লিখে ডাকা, কয়টা গ্রেপ্তারি, এগুলো হবে, এগুলো আমরা দেখে অভ্যস্ত। আমি এর মধ্যে কোনো বিশেষ কিছু তাৎপর্য খুঁজে পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূলের সভা থেকে এই আশঙ্কাই প্রকাশ করেছেন। উনি বলেছেন যে আপনারা দেখবেন যে সিবিআই ইডির তৎপরতা বাড়বে যেহেতু সামনে ভোট রয়েছে। আজকে দাদা আশ্চর্যজনকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি বিষয়ের উপর অধিকাংশ সময় ব্যয় করতে দেখা গেল, সেটা হচ্ছে ইলেকশন কমিশনের ভূমিকা এবং তার পাশাপাশি দিল্লির নির্বাচন, হরিয়ানার নির্বাচন এবং মহারাষ্ট্রের নির্বাচন। কোথাও কি সেখানকার নির্বাচনের প্রভাব আমাদের বাংলায় পড়তে পারে এমনটা আশঙ্কা প্রকাশ করছে? ভোটারের কথা বলেছেন, তা তৃণমূল বা কংগ্রেস যেখানে জেতে সেখানে নির্বাচন কমিশন স্বচ্ছ থাকে, যেখানে কংগ্রেস হারে বা অন্য আঞ্চলিক দল হারে সেখানে ভুয়ো ভোটার তালিকা, এই ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আন্ডারমাইন না করাই ভালো। হ্যাঁ, ভুয়া ভোটার তালিকা বিজেপি অভিযোগ করতে পারে তৃণমূল বহু ভোটার তালিকায় ভুয়ো নাম ঢুকিয়েছে, তো এই চাপানো তো চলতে থাকবে। হ্যাঁ, তৃণমূল মনে হয়েছে তারা নজরদারি করতে পারে, কমিশনকে বলতে পারে, কিন্তু ইলেকশন কমিশনের মতো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানকে আন্ডারমাইন করা কোনো রাজনৈতিক দলের উচিত না। দাদা একদম শেষ প্রশ্নে আসবো। খুব সামনেই 2026-এর নির্বাচন রয়েছে। আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল, তাদের সামনে যে সমস্ত ইস্যু রয়েছে, নারী নিরাপত্তা থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগ, তারা কি আগামী দিনে কাজে লাগাতে পারবে বলে আপনার মনে হয়? বিজেপি একটা জিনিসেই পশ্চিমবঙ্গে খুব ভালো ফল করতে পারে, তার মানে আমি বলছি না যে ক্ষমতায় আসবে, একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে পারে। নারী নির্যাতন, আর্যিকর, দুর্নীতি এগুলো আছে। নারী নির্যাতন সারা ভারতবর্ষেই হচ্ছে কম বেশি। দুর্নীতির অভিযোগ কোথায় নেই? বিজেপি শাসিত রাজ্যগুলোতে নেই, আছে। আমার প্রেসক্রিপশন হচ্ছে বিজেপি নেতৃত্বের কাছে
তারা যদি সম্মানজনক ফলাফল করতে চায়, তাদের হাতে একটা মাত্র ইস্যু আছে, হিন্দুরা নিজ ভূমি পরবাসী। বাংলাদেশের ঘটনাপ্রবাহ হিন্দু ভোটকে সংহত করছে, তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়েছে। হিন্দু ভোটের 55% বিজেপি পায়। ক্রিটিক্যাল মাসটা জোগাড় করতে আরো 3-4% লাগবে। বাংলাদেশের ঘটনা এই পশ্চিমবঙ্গে হিন্দুদেরও আতঙ্কিত করেছে। বহু পরিবার বাংলাদেশ থেকে ভিটে মাটি হারিয়ে এখানে এসে আশ্রয় নিয়েছিলেন, কঠিন জীবন সংগ্রামে লড়াই করে তারা টিকে আছেন। তাই বাংলাদেশের ঘটনার অভিঘাত এ রাজ্যের হিন্দু মননেও পড়েছে। বিজেপি সেটাকে যদি ব্যবহার করতে পারে, হিন্দু ভোটকে এক ছাতার তলায় আনতে পারে, তবে বিজেপি সম্মানজনক ফল করতে পারবে। আর আরজিকর, নারী নির্যাতন, দুর্নীতির অভিযোগ এগুলো আছে, এগুলো নিয়ে ভোটের বাক্সে কিচ্ছু হবে না। একমাত্র হচ্ছে হিন্দু খাতরে মে হ্যায়।